আপনারা দেখছেন চ্যানেল আই। ভাইয়া, মার রিপোর্ট পজিটিভ। মানে? ব্লাড ক্যান্সার। কাঁদিস নে, প্রয়োজন হলে মাকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাব। বিদেশে নেওয়ার কোনো দরকার নেই। ব্লাড ক্যান্সার প্রাথমিক অবস্থায় ধরা পড়লে সুচিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সারিয়ে তোলা যায়। আপনিও সুস্থ হবেন। ব্লাড ক্যান্সার, রক্ত স্বল্পতা, রক্তক্ষরণজনিত সমস্যা, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া সহ সব ধরনের রক্তরোগ ও ক্যান্সারের বিশেষায়িত চিকিৎসার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গ্রিনভিউ ক্লিনিক, কম্পিউটারাইজড ডায়াগনস্টিক কমপ্লেক্স এন্ড হেমাটো-অনকোলজি হসপিটাল। গ্রিনভিউ ক্লিনিক, আস্থা এবং বিশ্বস্ততায় অনন্য। 25/3 গ্রিন রোড, ঢাকা। ফোন 96614110। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। হ্যাঁ দর্শক, এই লেখাটি প্রণব রায়ের, আপনাদের সবারই জানা। দর্শক, এই প্রণব রায়ের এই কথা দিয়ে আজকে আমরা বিশ্ব মা দিবসে শুরু করছি আজকের গ্রিনভিউ টেলিপ্রেসক্রিপশন আজকের পর্ব। দর্শক, আজ বিশ্ব মা দিবস। সকল মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সঙ্গে আছেন একজন মা। দর্শক, তিনি একজন চিকিৎসকও বটে। তিনি শিওরসেল মেডিকেল বাংলাদেশের ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট ডাক্তার তাহিদা রহমান এরিন। তাহিদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে যে বিষয়টি আমরা বলছিলাম মাদের কথা, এই বিশ্ব মা দিবসে আমরা মায়েদের কথা মনে পড়ে, মাকে ভালোবাসি, ভুলতে চাই মাকে আমি ভালোবাসি। এই মায়ের বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সমস্যাও থাকে, সেই বিষয়গুলি আজকে আপনার সাথে আমরা আলোচনা করব। তো আমি প্রথমে আপনাকে বলতে চাই যে আসলে মায়েরা সবসময় দেখবেন তারা তাদের সন্তানদেরকে ভালোবাসে, তাদের সন্তানদের সব কিছু উজাড় করে দেয়, কিন্তু তার প্রতি সে নেগলেক্ট থাকে, সে তার নিজের প্রতি অবহেলা করে। সেই বিষয়টি আপনি একটু আলোকপাত করুন। আসলে আমি শুরু করতে চাচ্ছি যে আজকে একটি বিশেষ দিন। আমি পৃথিবীর সকল মাকে জানাচ্ছি মা দিবসের শুভেচ্ছা, সাথে আমার মাকে। উনি নিশ্চয়ই প্রোগ্রামটি দেখছেন এবং আমার জন্য দোয়া করছেন যেন আমি দর্শকদেরকে কিছু ভালো মেসেজ কনভে করতে পারি। আর মারা যেটি করে যে সন্তানের টেক কেয়ার করতে করতে একটা সময় পারিবারিক দায়িত্ব, কর্মব্যস্ততার মাঝে নিজেদের প্রতি যে যত্ন মানে সেলফ কেয়ার সেটি ভুলে যায়। তো সেই কারণে তাদের নিজের সুস্থতার জন্য যেটি করতে হবে সেলফ কেয়ার একটি ফিটনেস প্ল্যানের মাধ্যমে। মানে আপনি সেলফ কেয়ার মানে একটা মায়ের সেলফ কেয়ার, এটা আপনি কি বোঝাতে যাচ্ছেন? সেটা একটি ফিটনেস প্ল্যানের মাধ্যমে, সেখানে সব কিছুই আসছে। আমি যেহেতু একজন ডার্মাটোলজিস্ট, প্রথমে আমি স্কিন কেয়ারটি বলবো। আর স্কিন কেয়ারের সাথে আসে একটা হলিস্টিক অ্যাপ্রোচ। সেখানে মিল প্ল্যান আসে, সাথে তার এক্সারসাইজ মানে ওয়ার্কআউট প্ল্যান আসে, এবং সবশেষে আসে মেন্টাল হেলথ মানে মানসিক সুস্বাস্থ্য। আচ্ছা, এছাড়াও তো একজন মা 9 মাস গর্ভধারণ করেন তার সন্তানকে। এই গর্ভধারণকালীন সময়েও তার কিছু পুষ্টিরও প্রয়োজন হয়, এবং সে তার অনেক কষ্ট করে তার শিশু যে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে তার লালন পালন করেন, তাকে দুগ্ধ পান করেন। সে সময়কার মায়েদের যত্নটা কী হওয়া উচিত? একজন ল্যাকটেটিং বা প্রেগনেন্ট মার তো একটা স্পেশাল কেয়ার থাকে। আর আমি শুরুতে একটু অ্যাড করছি যে প্রতিটি নারী কিন্তু একজন মা বিশেষ বিশেষ সময়ে। ছোটবেলায় সে যখন পুতুল খেলে সে কিন্তু পুতুলের মা হয়ে যায়, একটু বড় হলে সে ছোট ভাই বোনদের মা, এরপরে সে যখন মা, খালা বা ফুফু হয় সে তাদেরকে মা হিসেবে দেখে। আর মা হওয়ার সময় তো একটা মা। আর প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মা যারা থাকে, এবং সে যখন শ্বশুর বাড়িতে যায় তখনও কিন্তু সে মা হয়ে যায়। হ্যাঁ, সে মা, এবং যখন সে শাশুড়ি হয় তখনও কিন্তু আরেকটা নতুন জন্ম হয়। এবং অফিসে যখন কেউ কাজ করে সে জুনিয়র কলিগদেরকেও কিন্তু মানে সন্তানের মতোই দেখে। তাহলে নারী মানেই মা। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আসলে একজন নারী মানে মা। জি, তো এখন আমরা যেটা বলছিলাম যে এই সময়কার কি যত্নটা তার নেওয়া উচিত? এই প্রেগনেন্ট মা এবং ল্যাকটেটিং মাদের নিজেরা তো যত্ন নেবেন, এবং এই সাথে তাদের পরিবারের যারা সদস্য আছে তারাও তাদের প্রতি একটু এক্সট্রা কেয়ার করবেন, কারণ এই সময় আসলে দুজনের যত্ন, মা এবং শিশু। আর
যখন একজন গর্ভবতী মা তার কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়, এখানে কিন্তু টোটাল বডি রিজেনারেশন হয়, সেটি আমরা পজিটিভভাবে নিতে পারি। কারণ এ সময় সে যদি ঠিকমতো অ্যান্টিনেটাল চেক আপে যায়, তার নিউট্রিশন যে গ্যাপটা আছে এই গ্যাপটা যদি রিফিল করে পুষ্টি ভিটামিন বা মিনারেলস দিয়ে, তাহলে তার কিন্তু হেয়ার, নেইল এবং যে তার ত্বক একটা গ্লো আসে। এটাকে আমরা বলি যে ন্যাচারাল গ্লো, মানে ন্যাচারালি সে অনেক বিউটিফুল থাকে। কিন্তু এক্ষেত্রে সে যদি ঠিকমতো অ্যান্টিনেটাল চেক আপে না যাচ্ছে, ঠিকমতো খাচ্ছে না, তখন কিন্তু রিভার্স হয়ে যাচ্ছে সব কিছু। তার হেয়ার ফল দেখা দিচ্ছে। আর প্রেগনেন্সিতে কমন যেটি হয় যে স্ট্রেচ মার্ক, মানে এটা কিন্তু একটা খুব কমন, যারা মানে মা হয়েছেন তাদের একটা স্ক্র্যাচ মার্ক থাকে, তো সেই মার্কের ব্যাপারে কিছু করণীয় আছে কিনা? কারণ 90% প্রেগনেন্ট মাদেরই স্ট্রেচ মার্ক হবেই, আর 10% মাদের হয় না, কারণ হেরিডিটারি তারা একটা এক্সেলেন্ট কোলাজেন পায়, সে কারণেই তাদের হয় না। মানে স্ট্রেচ মার্ক হবে কারণ একটা এক্সট্রা ওয়েট গেইনের ব্যাপার কাজ করে। এখন এই ওয়েট গেইনের আগেই আমি যখন প্ল্যান করছি, যখন যে আমি এখন একটি সন্তান নেব, তখন থেকে যদি আমি একটা ময়শ্চারাইজার যে লেভেলটা আছে আমার শরীরের, এটিকে যদি বাড়িয়ে দিই, কারণ এ সময় কিন্তু এক্সপ্যান্ড যেহেতু হতে থাকে, স্কিনের ইলাস্টিসিটি কমে যায় এবং কোলাজেন ড্যামেজ হতে থাকে। শুরুতেই আমি যদি ময়শ্চারাইজার লেভেলটা বাড়িয়ে দিই, রিপ্লেনিশিং কিছু ক্রিম বা জেল পাওয়া যায়, সেগুলো অ্যাপ্লাই করি, তাহলে যখন এক্সপ্যান্ড হবে আমার ত্বকটা কিন্তু ততটা ড্যামেজ বা মানে ইনজুর্ড হবে না। তো শেষের দিকে তার একটু স্ট্রেচ মার্ক হলো, সেটি সেভাবে হবে না এবং পরবর্তীতে সেটি রিভার্সিবল, মানে সেটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে মানে আপনি পারবে। বলছেন যে একজন প্রেগনেন্ট মা শুরুতেই তার প্ল্যানটা করে নিতে হবে, Plan করে যে নিতে একটা হবে। ময়েশ্চার ইউজ করা যাতে স্ক্র্যাচ মার্কটা কম হয়, এবং সেক্ষেত্রে সে হয়তো এটা মিনিমাইজ, মানে খুব কম একটি স্ক্র্যাচ মার্ক পাবে। তো সেই ক্ষেত্রে আপনারা সাধারণত ময়েশ্চার অ্যাডভাইস করে থাকেন, আর এর সাথে আর কোনো আপনি সাপ্লিমেন্ট, কোনো ফুড অথবা অন্য কোনো মেডিসিন প্রেসক্রাইব করেন কিনা? স্ট্রেচ মার্কের জন্য না, নর্মালি তো গর্ভবতী মারা কিছু সাপ্লিমেন্ট নিয়েই থাকেন, মানে আয়রন বা ফলিক অ্যাসিড, এবং সাথে আমরা বিটা নিতে পারি, ভিটামিন বি, এবং জিঙ্কটা আমরা আগে থেকেই নেব। কিন্তু প্রেগনেন্সিতে যে ন্যাচারাল ওয়েতে তারা ফুড দিয়ে, তার আয়রন কন্টেনিং ফুড, ভিটামিন এবং মিনারেলস সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রোটিনটা বেশি করে, মানে দুধ, ডিম, যাদের ল্যাকটোজ ইনটলারেন্ট আছে তারা সে ধরনের মানে সাওয়ার হোমমেড ইয়োগার্ট এভাবে খেয়ে তারা কিন্তু তাদের নিউট্রিশনাল গ্যাপটাকে ফিল আপ করতে পারে। ন্যাচারালি যদি আমি ফুড হ্যাবিটটাকে ভালো রাখি আর আমার স্কিনের যদি একটা ডেলিকেট কেয়ার করি, ময়শ্চারাইজারের কথা তো বলেছি, আর প্রেগনেন্সিতে ম্যাক্সিমাম মায় দেখা যায় যে আমি এই সময় কি যত্ন নেব, মানে চুলটাও ঠিক মতো আঁচড়াতে চায় না। তো এখানে কিন্তু একটা হেয়ার কেয়ার বড় ব্যাপার কাজ করে। তো এখন হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার মানে আমাকে সারা দিনই যে আমাকে এটা নিয়ে অতিবাহিত করতে হবে এমন কিন্তু কিছু না। দিনে সাধারণ সময় যে কাজগুলো করছি এর ফাঁকে একটু একটু করে আমাদেরকে নিজের যত্ন নিতে হবে। সেখানে আমি হেয়ার ক্লিনিংয়ের জন্য হাইজিন যদি বলি, সেখানে আমার হেয়ার আসবে, স্কিন, বডি আসবে। হেয়ারে আমি একটা মাইল্ড শ্যাম্পু ব্যবহার করব, কারণ এখানে হার্শ কেমিক্যাল কিছু ইউজ করা যাবে না, কারণ আমি গো ফর ন্যাচারাল মানে ডিউরিং প্রেগনেন্সি টাইম। আর জি ডাক্তার তাহিদা, আমরা আসলে যেটা দেখি মায়েদের যে নেচার, আমি যদি বলি আমার মার কথাই বলি, যে ঘরে যে রান্নাটি হয়েছে, যে মাছের যে মাথাটা এটা তার ছেলে খাবে, এবং মাছের যে লেজটা এটা মা থাকলে খাবে, না থাকলে খাবে না। এই 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 ব্যাখ্যাটা আপনি একটু দেন, কি করে এটা মার এই খাদ্য অভ্যাসটা, যেমন ধরেন আপনি বলছেন প্রেগনেন্সির সময় তাকে একটু ফুড হ্যাবিটটা যত্ন নিতে হবে, সেক্ষেত্রে মাকে কিন্তু তার মাথাটাই খাওয়া উচিত, কিন্তু মা কিন্তু খাচ্ছেন না। ওই যে সন্তানের প্রতি ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা যেটাকে বলা হয়, মানে স্বার্থহীন, সে মাছের মাথাটাও দেবে শুধু না, সে যদি একটা মুরগি রান্না করে মুরগির লেগ পিসটাও কিন্তু সে তার সন্তানকেই দেবে। এবং নিজে দেখা যাবে যে একটা হাড় বা বোনস এবং কিছু না হলে শুধু একটু হয়তো রাইস খেয়ে যাচ্ছে বা লেফট ওভার যেটা থাকছে, বা আপনি দেখবেন যে সবাইকে খাইয়ে, মেহমানকে খাইয়ে পরদিন যে বাসি খাবারটি থাকছে ওটি দিয়ে কিন্তু উনি ব্রেকফাস্ট করছেন, সবাইকে কিন্তু সে পরদিন সকালে আবার ফ্রেশ একটা ব্রেকফাস্ট দিচ্ছেন। তো মাদেরকে আমি বলছি মা নিজেদের প্রতি যত্নবান হন, কারণ আপনি দেখবেন যে এয়ারক্রাফটে আপনি যখন যাবেন আপনার যে অক্সিজেন মাস্কটা থাকে এটি কিন্তু মাকে আগে আমরা পড়তে বলি, কারণ মা যদি নিজের কেয়ার করেন তাহলে কিন্তু উনি ওনার সন্তানকে বাঁচাতে পারবেন। তো মা তার খাবার দাবার থেকে শুরু করে সব কিছুতেই যদি একটু কেয়ার নেন তাহলে কিন্তু পরিবারকে একটি সুন্দর পরিবার, সে পরিবারের সাথে ভালো সময়ও কাটাতে পারবে, পরিবারকে ভালো কিছু দিতেও পারবেন। আচ্ছা, মাদের আপনি যে স্কিন কেয়ারের কথা বলেছেন, যে স্কিন কেয়ারে ধরেন স্বাভাবিক একটা মা তার স্কিনের জন্য সে মানে কি যত্ন নিতে পারেন তার স্কিনটা ভালো রাখার জন্য? স্কিনের সাথে আমি বলেছি যে হলিস্টিক অ্যাপ্রোচ, আমি এখানে হাইজিন, কেয়ার এবং প্রিভেনশন। হাইজিনের মধ্যে আমি শুরুতে বলেছি যে একটা ক্লিনজার, সেটি চুলের জন্য মাইল্ড শ্যাম্পু এবং ফেসের জন্য কোনো সেবাম রেগুলেটর, কোনো জেন্টেল কোনো সোপলেস সোপ, এবং পুরো বডির জন্য সে সোপ ইউজ করবে, সেগুলো হতে হবে ক্ষারমুক্ত। যত কম ক্ষার তত স্কিনের জন্য ভালো। এরপরে কেয়ারে সে ময়শ্চারাইজার তো সে অ্যাপ্লাই করবে অ্যাকর্ডিং টু স্কিন টাইপ।
অ্যাকর্ডিং টু স্কিন টাইপ অনেক মা তাদের যদি ডায়াবেটিস থাকে বা থাইরয়েডের প্রবলেম থাকে স্কিন কিন্তু বেশি রুক্ষ হয়ে যায়, অনেক রাফ হয়ে যায়, তখন এজিংয়ের সাইনও ভিজিবল হয়, এর সাথে ক্র্যাক হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়। সেজন্য একটু ভারী হেভি কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। আর আমাদের দেশ যেহেতু গ্রীষ্মপ্রধান দেশ, এখানে হালকা কোনো ফ্রুট বেসড কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করাটাই ভালো। আর লিপ কেয়ারটাও এখানে আছে, আমরা ঠোঁটের যত্ন নেই না, এখানে কোনো লিপ বাম ব্যবহার করবে। আর মাদের জন্য প্রিভেনশনে যেটি আসছে সব থেকে বেশি, মারা তো রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকেন বা যারা কর্মজীবী মা বাইরে যান তারা সান প্রোটেকশন কোনো ক্রিম ব্যবহার করবেন। মানে আপনি বলছেন যে যখন তারা বাইরে যাবে সান স্ক্রিন একটা ব্যবহার করতে হবে রান্নার সময়ও, এবং রান্নার সময় যাতে করে গরম হিটটা থেকে তার স্কিনটা ভালো ইউভি থাকে, যাতে ড্যামেজ না করে। আচ্ছা ডাক্তার তাহিদা, আরেকটা জিনিস আমরা প্রায় পাই, মায়েদের একটা রোগ যেটা সার্ভাইকাল ক্যান্সার, এটা কিন্তু আমাদের দেশে যে ডাটা হিসেবে দিনে দিনে বাড়ছে, তো এটা প্রতিরোধ করার কোনো ব্যবস্থা আছে কিনা? আসলে সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধের জন্য আমাদের স্ক্রিনিং আছে, প্যাপস্মেয়ার আছে, আর ভ্যাকসিনেশন আছে। যদি আমরা রিপ্রোডাক্টিভ এইজে এটা দিতে বলি, কিন্তু যারা এখনও দেননি, মানে 45-এর নিচে যাদের এইজ, তারা কিন্তু এটি দিতে পারেন। এটি দিয়ে তারা অনেকখানি প্রিভেন্ট করতে পারেন। মানে আপনি বলছেন যে স্ক্রিনিংটা অনেক জরুরি। মানে আপনি একটা তো নিয়ম আছে যে আমাদের দেশে যে প্রতি বছরে পারা ওই ভায়া টেস্ট, মানে জরায়ু মুখ পরীক্ষা এবং পেপিসমিয়ার করে নেবেন, এবং এখানে যদি কোনো চেঞ্জ থাকে তাহলে নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন। এবং আমরা একটা মিনিট, আমাদের একটা ফোন এসেছে, আমরা ফোনটা রিসিভ করি। হ্যালো দর্শক, আপনার ফোনের আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি প্রশ্ন করুন, আপনি পরিচয় দিন, প্রশ্ন করুন। মনে হয় দুঃখিত, নাম্বারটি কেটে গেছে, আসলে পরে আসলে আমরা আবার কথা বলবো। তো আমরা যে বিষয়টি বলছিলাম যে সার্ভাইকাল ক্যান্সারের যে টিকাটা, এটা তো আসলে রিপ্রোডাক্টিভ এইজেই আপনার সাধারণত দেওয়া হয়, এবং যারা দেননি তাদের দ্রুত দিয়ে নেওয়া উচিত, তাতে করে সার্ভাইকাল ক্যান্সার রোগটা থেকে তারা মারা রক্ষা পাবে। এবং সেক্ষেত্রে এটা আপনার ইয়ারলি একটা চেক আপের মাধ্যমে পেপিসমিয়ার ভায়া টেস্ট করে আমরা এটা নির্ণয় করতে পারি। আচ্ছা, এছাড়া মায়েদের আর কি কি রোগ বেশি হয় যেটা মারা একটু যত্ন নিলে আপনার রোগটা প্রতিরোধ করা সম্ভব? যদি মারা তাদের প্রতি বছর একটা অ্যাটলিস্ট এক্সিকিউটিভ চেক আপ করেন, ব্লাড টেস্ট বা ইউরিন টেস্ট, টোটাল যেটাকে চেক আপ বলা হয়, করলে কিন্তু তাদের অনেক কিছু এক্সক্লুড করতে পারে। আমার কাছে অনেকে আছে যে মা তার সন্তানকে নিয়ে এসেছে যে তার মেয়ের অনেক অ্যাকনি হয়েছে বা ছেলের হেয়ার ফল হচ্ছে, কিন্তু ছেলে বা মেয়ে অনেক কেয়ারিং মার প্রতি, বলছে যে আমার মার না স্কিন মানে চুল পড়ে যাচ্ছে এবং সাথে স্কিনটা অনেক রাফ হয়ে যাচ্ছে। তখন আমি তাকে বলি মা আপনি একটা এক্সিকিউটিভ চেক আপ করেন, ব্লাড টেস্ট করি, আমরা দেখি হয় সে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ভুগছে, অথবা তার থাইরয়েডের প্রবলেম আছে, অধিকাংশ ক্ষেত্রেই হাইপোথাইরয়েডিজমে ভুগছে, অথবা তার ডায়াবেটিস আছে। আচ্ছা, তাহলে এই স্ক্রিনিংয়ের মাধ্যমে আপনারা তাকে, সে যদি এই স্ক্রিনিংয়ে না আসে তাহলে তো আপনার থাইরয়েডটা আপনারা নির্ণয় করতে পারছেন না, বা আপনি যদি সিবিসি যেটা হিমোগ্লোবিন চেক না করলে তো আপনার এনিমিয়া, সাধারণত মায়েরা একটু এনিমিয়াতে ভোগেন, সেক্ষেত্রে আপনার কি সাপ্লিমেন্ট হিসাবে কোনো ফুড সাপ্লিমেন্ট না আপনার আয়রন প্রেসক্রাইব করে থাকেন? এখানে আমরা যে একটু প্রথমে ফুড হ্যাবিট, মানে আয়রন কন্টেনিং ফুড যেমন বিট, পালং শাক, এই ধরনের খাবারগুলো দিয়ে বা ডিম, এগুলো দিয়ে তার নিউট্রিশন গ্যাপটাকে তো অবশ্যই ফিল আপ করি। এর সাথে আমরা আয়রন দিয়ে থাকি, আয়রনের সাথে আমরা ভিটামিন বি কমপ্লেক্স বায়োটিন দিয়ে থাকি, কারণ বায়োটিন এই আয়রন এবং প্রোটিনের অ্যাবজর্পশনকে বাড়িয়ে দেয়। আচ্ছা, আর আরেকটা জিনিস আমি বলছি, যখন মারা বয়স বাড়ার সাথে সাথে তাদের স্কিনে কিছু পরিবর্তন আসছে, সেই পরিবর্তনগুলো, বা আমি যেটা বলছি যে অ্যান্টি এইজিং কোনো চিকিৎসা আছে কিনা? আসলে এখনকার স্লোগানই কিন্তু অ্যান্টি এইজিং। এক মিনিট, আমরা একটা ফোন নিচ্ছি। অবশ্যই। হ্যাঁ দর্শক, আপনি টিভির ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন করুন, তার আগে আপনি পরিচয় দিয়ে নিন। হ্যালো হ্যালো, জি জি, শুনতে পাচ্ছি দর্শক, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনি প্রশ্ন করুন, আপনি পরিচয় দিন। আমি ময়মনসিংহ বালুঘাট থেকে বলছি। জি বলুন। খায়রুল বাশার। জি খায়রুল বাশার, আপনি প্রশ্নটি করুন। ওই আমার ওয়াইফ প্রেগনেন্ট তো, প্রেগনেন্সি তো 7 মাস যাবে, 7 মাস। এই ওনার 7 মাসে ইদানিং তার প্রেশারটা একটু হয়ে যাচ্ছে, প্রেশারটা একটু বেড়ে যায়। এই জন্য কি ডিম দুধ খাওয়ানো যাবে না, যাবে আর কি প্রেশারে বড়ি খাওয়ানো যাবে? আচ্ছা খায়রুল বাশার, আমি আপনার প্রশ্নটি আমাদের কনসালটেন্টকে দিচ্ছি। খায়রুল বাশার যে প্রশ্নটি রেখেছেন, উনি বলেছেন ওনার ওয়াইফ 7 মাসের গর্ভ এবং ওনার প্রেশারটা বেড়ে যাচ্ছে, হাইপারটেনশন। এই অবস্থার মধ্যে সে ডিম দুধ খেতে পারবে কিনা বা অ্যান্টি হাইপারটেনসিভ কোনো ড্রাগ খাবে কিনা? আসলে ওনাকে প্রথমে যেটি করতে হবে, ওনার নিকটস্থ কোনো অ্যান্টিনেটাল চেক আপ সেন্টারে যেতে হবে। আর শেষের দিকে মানে থার্ড ট্রাইমেস্টারে কিন্তু প্রেশারটা একটু বেড়ে যাওয়ার চান্স থাকে, প্রি অ্যাক্লামশিয়া বা অ্যাক্লামশিয়ার দিকে টার্ন নেয়। শুরু হওয়ার আগেই ওনাকে অ্যান্টিনেটাল চেক আপে গিয়ে ওনার গাইনোকোলজিস্টের পরামর্শ অনুযায়ী ওনাকে মেডিকেশনে যেতে হবে।
মানে অবশ্যই তাকে প্রেশার কন্ট্রোলে রাখতে হবে। আর ডিম দুধ খাওয়া যে যাবে না এটি কিন্তু একটি ভ্রান্ত ধারণা, কারণ তার নিউট্রিশন গ্যাপ যদি থাকে তাহলে কিন্তু ইডিমা ডেভেলপ করবে। তাকে পর্যাপ্ত পুষ্টিকর খাবার এবং তার যে সাপ্লিমেন্টগুলো আছে এগুলো চালিয়ে যেতে হবে এবং তার ডক্টর অনুযায়ী অ্যাকর্ডিং টু তার ডিজিজ কন্ডিশন অনুযায়ী তাকে অ্যান্টি হাইপারটেনসিভ সে নিতে পারে। কারণ থার্ড ট্রাইমেস্টারে কিন্তু সেরকমভাবে আপনার বেবিতে প্লাসেন্টা ট্রান্সমিশন হয় না। খায়রুল বাশার যে কথাটি বলেছেন ডাক্তার তহিদা, আপনি ডিম দুধ খেতে পারবেন, তবে আপনার স্ত্রীকে অ্যান্টিনেটাল চেক আপে নিতে হবে এবং যেটা আপনার গাইনি বিশেষজ্ঞ পরামর্শ নিতে হবে এবং অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ এটা সবগুলো খাওয়া যায় না, যে ওষুধটি আপনার স্ত্রীর জন্য প্রযোজ্য হবে সেই ডাক্তার পরামর্শ মোতাবেক আপনি সেই ড্রাগটি সেবন করবেন। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। যে কথাটি আমরা আসলো যে আপনি বলেছেন যে প্রি অ্যাক্লামশিয়া একজন গর্ভবতী মা তার প্রেশার বেড়ে গেলে প্রি অ্যাক্লামশিয়া হয়, সেই সময় লক্ষণগুলো কি হয়? হঠাৎ করে দেখা যায় যে ওয়েট গেইন করছে, এই সময়টি নরমালি ওয়েট গেইন করে, নরমালের থেকে বেশি ওয়েট গেইন করছে, ফুলে যায়, হ্যাঁ ইডিমা হয়ে যায়, কিন্তু প্রিটিবেল ইডিমা হয়ে যায়, তার দেখা যায় কনভালশন হচ্ছে, তার ডিজিনেস হচ্ছে, মানে শি ইজ নট ফিলিং কমফোর্টেবল। এই জিনিসগুলো যখনই দেখব তখনই আমরা আমাদের ডক্টরের কাছে যাব, কারণ এই সময় একজন ডক্টরই তাকে তার সঠিক সমাধান দিতে পারবেন, একজন গাইনোকোলজিস্ট মানে যিনি যার কাছে প্ল্যান করছেন। তবে আমরা যেটা জানি যে এই সময়টা ইউরিন আরএমই যেটা একটা ইউরিন পরীক্ষাটা খুব জরুরি, সেখানে অ্যালবুমিন যে প্রোটিন যাচ্ছে কিনা সেটা দেখা দরকার এবং তার ইডিমা হয়ে গেলে তাকে অবশ্যই পরামর্শ, নাহলে আপনার প্রি অ্যাক্লামশিয়া থেকে অ্যাক্লামশিয়া এবং খিঁচুনি পর্যন্ত হতে পারে এবং এটা কিন্তু চিকিৎসা খুব জরুরি, চিকিৎসা প্রয়োজন। সল্ট রেস্ট্রিকশন এবং যেটা আমরা বলতে চাই যে অবশ্যই একজন গর্ভবতী মাকে তার অ্যান্টিনেটাল চেক আপ, তার যে পিরিয়ডিক একটা চেক আপ আছে সেই চেক আপে তাকে যেতে হবে এবং সাথে কিন্তু হালকা সে ব্যায়াম করতে পারে। মানে প্রেগনেন্ট মা মানে আমি কোনো রকম ব্যায়াম করতে পারবো না, সে প্রতিদিন খাওয়ার পর প্রতি মিলের পরে সে 20 মিনিট হাঁটা বা হালকা একটু ইয়োগা বা মেডিটেশন, সে মুসলিম হলে নামাজ পড়বে বা তার যে কোনো ধর্ম অনুযায়ী সে মেডিটেশন করবে, কারণ প্রার্থনা তো একটি বড় মেডিটেশন, আর এর মাঝেই কিন্তু তার মনটা হালকা হয়ে যায়, স্রষ্টার সাথে একটা কানেকশন হয়। মানে আপনি বলছেন যে একটা ফিজিক্যাল ফিটনেসের জন্য মানে তার প্রেয়ার, যার প্রেয়ার আছে সেই প্রেয়ারটা একটা খুব জরুরি, যে তাতে তার মুভমেন্ট হবে, এক্সারসাইজ হবে এবং সে ভালো থাকবে, এবং মেন্টাল হেলথও ইমপ্রুভ করবে, যা বাচ্চার উপর প্রভাব পড়বে। অনেক সময় আমরা দেখি যে গর্ভবতী মাদের মানসিকভাবে বিষণ্ণতায় ভোগেন বা একটা সাইকোসিস ডেভেলপ করে। আচ্ছা, এই সাইকোসিস কেন ডেভেলপ করে বা এটা থেকে পরিত্রাণের উপায় কি? এই সময় হরমোনাল একটা চেঞ্জ আসে, এই কারণেই একটা ডিপ্রেশন থাকে, আর হঠাৎ করে তার ফিজিওলজিক্যাল চেঞ্জগুলো আসে, সে কারণে সে একটা ভাবে যে আমি এরপরে কি সন্তান হওয়ার পরে আমি তাকে ঠিকমতো টেক কেয়ার করতে পারবো কিনা, বা অনেকে সেলফ কনসিয়াস থাকে যে আমি এরপরে কি আমি আগের রূপে ফিরে আসতে পারবো কিনা। আর নর্মাল যে হরমোনাল চেঞ্জের কারণে ডোপামিন, সেরোটোনিন এবং ইস্ট্রোজেন, প্রোজেস্টেরনের যে রাইজ ফলটা হয় সে কারণে এই ডিপ্রেশনটা আসে। আর একটা ডিপ্রেশন যেটা হয় যে পোস্টপার্টাম পিরিয়ডে বাচ্চা হওয়ার সাথে সাথেই একটা বাচ্চা কিন্তু তার মার অ্যাটাচমেন্টে থাকে, সে তাকে হারানোর ভয় কাজ করে, এবং বাচ্চাটি যখন হয়ে যায় এবং অনেক সময় বাচ্চাদের নিওনেটাল একটা মানে ইয়েতে রাখা হয়, তখন কিন্তু এই যে গ্যাপটা, সেই সময় সে আরও ভীষণ ইনসিকিউর ফিল করে, এবং আমার কাছে অনেকেই আসে এই ইনসিকিউরিটি নিয়ে যে বেবি হয়ে যাওয়ার পর আমার মনে হচ্ছে বাচ্চাটা আমার কাছ থেকে চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। তো এই ডিপ্রেশনের জন্যই আমি মেডিটেশন এবং তার সেলফ কেয়ার এবং তার পরিবারের বাকি সদস্যকে অ্যাডভাইস করব যে ওনারা যেন ওনাকে একটু কোয়ালিটি টাইম দেয়। ডাক্তার তহিদা, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অনেক পরামর্শ দিয়েছেন যা দর্শকদের অনেক উপকারে আসবে। আপনাকে প্রিয় দর্শক, আপনার মাকে ভালোবাসুন। দর্শক, বিশ্ব মা দিবসে এটি হোক আমাদের মুখ্য উদ্দেশ্য। শুধু আজকের দিনের জন্যই মাকে ভালোবাসে না দর্শক, প্রতিদিন আপনার মাকে ভালোবাসুন। যার মা দূরে থাকে অন্তত আজকের দিনের জন্য হলো মার পাশে গিয়ে বসুন, বলুন মা আমি তোমাকে ভালোবাসি। দর্শক, মার প্রতি ভালোবাসা, মার প্রতি যে শ্রদ্ধা সে অব্যাহত থাকুক, শ্রদ্ধা ভালোবাসায় মা মুগ্ধ থাকুক, এই কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। ভাইয়া, মার রিপোর্ট পজিটিভ, মানে ব্লাড ক্যান্সার। কাঁদিস নে, প্রয়োজন হলে মাকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাব। বিদেশে নেওয়ার কোনো দরকার নেই। ব্লাড ক্যান্সার প্রাথমিক অবস্থায় ধরা পড়লে সুচিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সারিয়ে তোলা যায়। আপনিও সুস্থ হবেন।
ব্লাড ক্যান্সার, রক্ত স্বল্পতা, রক্তক্ষরণজনিত সমস্যা, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া সহ সব ধরনের রক্তরোগ ও ক্যান্সারের বিশেষায়িত চিকিৎসার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গ্রিনভিউ ক্লিনিক, Computerized Diagnostic Complex and Hemato-Oncology Hospital. গ্রিনভিউ ক্লিনিক, আস্থা এবং বিশ্বস্ততায় অনন্য। 25/3 গ্রিন রোড, ঢাকা। ফোন 96614110।